জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজ আরেফিন। অন্তর্বর্তী সরকারের সব সংস্কার জনগণ বাস্তবায়ন চায় কিনা তা যাচাইয়ে জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। সকালে রাজধানীতে এনডিপির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি আরও বলেন, পিআরের মাধ্যমে দেশকে স্থায়ী অস্থিতিশীলতার দিকে যেতে দিতে পারে না বিএনপি। আজকে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বে কয়েকটি দল বিভিন্ন ইস্যুতে পিআর এবং সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন সহ কয়েকটি ইস্যুতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, জনসংযোগ করছে, গণমিছিল করবে। এটা রাজনৈতিক চর্চা। পিআর মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস, এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে। প্রত্যাশা, জনপ্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হয় না, কোনো দলের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হয় না, জনগণের কল্যাণে কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয় না। একটা অস্থিতিশীল অস্থির পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা যেতে দিতে চাই না। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী, বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দায়ী ও ওয়ায়েজ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো, মন খুলে কথা বলবো। ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে, শুধু নিজেরটা সমঝানোর জন্য না। এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই উলামায়ে কেরাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছে। অন্তর্বর্তী সরকারকে বিদেশপ্রেমী হিসেবে আখ্যায়িত করেছেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। উপদেষ্টা হিসেবে কয়েকজনের নিয়োগ নিয়ে নাহিদ ইসলামরা ভুলের দায় এড়াতে পারেন না বলে দাবি করেন তিনি। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় রাশেদ খান আরও বলেন, ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। অনেকে বলছে যে কিছু কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছে। আপনাদের কি বিশ্বাস হয় ভারত চায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক? ভারত চায় নির্বাচন হোক, বাট আওয়ামী লীগকে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে, ফ্যাসিবাদের দর্শকদেরকে নিয়ে। কিন্তু এই বাংলাদেশে তো এই ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তারা নির্বাচনে অংশ নিবে, তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। সুতরাং যারা ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তাদেরকে বাদ রেখে বাংলাদেশে নির্বাচন হতে হবে। চাকরিতে পুনর্বহাল সহ ৬ দফা দাবিতে মহাসড়কে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালনের ১.৫ ঘণ্টা পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ তুলে নিয়েছে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মকর্তা কর্মচারীরা। এর আগে সকালে নগরীর মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে অবস্থান নেয় তারা। কর্মীরা জানান, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে চট্টগ্রামের ৫,৫০০ কর্মকর্তার টার্মিনেশন ও ওএসডির প্রতিবাদে রাস্তায় নামেন তারা। টার্মিনেট কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল, পানিশমেন্ট ট্রান্সফার দেয়া বন্ধ এবং পরীক্ষা বয়কটের জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে করা হয়রানি মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করা সহ ৬ দফা দাবি জানান তারা। এ সময় সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। এদিকে মহাসড়ক অবরোধের কারণে ১.৫ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়ে মানুষ। এখানে শান্তিপূর্ণ একটা আন্দোলন করছি এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, আমাদের সাথে যে বৈষম্য হয়েছে সেই বৈষম্যের আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা ঐক্যবদ্ধভাবে আগামীকাল থেকে আমরা স্টেশন লিভ করতেছি এবং আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে থাকব এবং আমরা আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রশাসনের দাবি মেনে নেয়ার আশ্বাসে খাগড়াছড়িতে ডাকা অবরোধ পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে যুগ্ম ছাত্র জনতা। সকালে
সংগঠনের ফেসবুক পোস্টে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। সংগঠনটির নেতারা জানান, সংকট সমাধানে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা সহ আলোচনার মাধ্যমে প্রশাসন ইতোমধ্যে বেশ কিছু দাবি মেনে নিয়েছে। এছাড়া অন্যান্য দাবিও আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন, যার পরিপ্রেক্ষিতে 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা থেকে সরে এসে অবরোধ পুরোপুরি প্রত্যাহার করল সংগঠনটি। এর আগে 8 দফা পূরণ না হলে ফের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে গতকাল রাতে ফেসবুক পেজে একটি পোস্ট দেয় সংগঠনটি। তবে অবরোধ প্রত্যাহার হলেও এখনও জারি আছে 144 ধারা। নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এলাকায় এই হত্যাকাণ্ড হয়। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে বেগমগঞ্জের একলাশপুর থেকে নিজ বাড়ি হাজিপুর যাওয়ার পথে 4-5 জন দুর্বৃত্ত আরমানের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকেরা তাকে হত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নোয়াখালীর হাতিয়ায় চুরির দায়ে আটকের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, প্রকল্প বাজার এলাকার জাফর গত সপ্তাহে বিএনপি নেতা সোহেল মাহমুদের বাড়িতে মাসিক চুক্তিতে দিনমজুরের কাজ শুরু করে। কয়েকদিন পর কাউকে না জানিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে আসে সে। অভিযোগ ওঠে, সোহেল মাহমুদের বাড়ি থেকে আলমারির চাবি, মোবাইল চার্জার ও কিছু আসবাবপত্র চুরি করে নিয়ে যায় জাফর। শুক্রবার সন্ধ্যায় আলীবাজার এলাকা থেকে জাফরকে আটক করে প্রকল্প এলাকায় নিয়ে যায় সোহেল মাহমুদ। সেখানে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের পর জাফরের বাবাকে পাঠিয়ে দেয়া হলেও ভুক্তভোগীকে আটকে রেখে হুমকি ধামকি ও নির্যাতনের অভিযোগ ওঠে। পরে সকালে প্রকল্প বাজারের প্রধান সড়কের উপর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে পুলিশ। নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদার প্রদান সহ 6 দফা দাবিতে শেরপুর ও সাতক্ষীরায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা। সকাল থেকে শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করে তারা। ফলে পুরো জেলায় ইপিআই টিকাদান কেন্দ্রের কার্যক্রম ও 12 অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ও অন্যান্য রিপোর্টিং কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। তাদের অভিযোগ, দেশের তৃণমূল পর্যায়ে শিশুদের প্রাণঘাতী 10টি রোগ থেকে সুরক্ষা দিতে স্বাস্থ্য সহকারীরা বছরের পর বছর কাজ করলেও এখনও তারা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। সরকারি অন্যান্য কর্মচারীদের তুলনায় তারা চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। এদিকে একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সাতক্ষীরার স্বাস্থ্য সহকারীরাও। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্নে দেশে নদ নদী ও সমুদ্রে চলছে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার আওতায় আগামী 25 অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার, পরিবহন ও বিক্রি বন্ধ থাকবে। ইলিশের প্রজনন মৌসুম সফল করতে ও মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে নৌ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে ডিসি ঘাটে শেষ হয়। এ সময় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরুর পর থেকে পটুয়াখালীর আলীপুর ও মহিপুরের মৎস্য বন্দরের জেলেরা অলস সময় পার করছেন। মাছ শিকার বন্ধ থাকায় ট্রলার সহ মাছ ধরার সরঞ্জাম মেরামতে ব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবীরা। জেলেরা জানান, নিষেধাজ্ঞা কালে কাজ না থাকায় পরিবারের খরচ জোগাতে হিমশিম খেতে হয়। তাই যথাসময়ে খাদ্য সহায়তার দাবি জেলেদের। ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকাল 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ আনা হয়। দুপুর 1টা পর্যন্ত শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তার বিভিন্ন কর্মের কথা
তুলে ধরেন তারা। পরে শোক র্যালির মাধ্যমে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য আহমদ রফিক মরণোত্তর দেহ দান করে গেছেন। গত বৃহস্পতিবার রাত 10:12 আহমদ রফিকের জীবনাবসান হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 96 বছর। তিনি 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। তার জীবনের নানা দিক অপেক্ষা করছেন। পরের প্রজন্ম যারা আসছেন বা আমরাও যারা আছি, তারা যদি উনাদেরকে মূল্যায়ন করতে পারি, উনাদেরকে মনে রাখতে পারি, উনাদের কথাগুলো কাজে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে। দেশের সর্বস্তরের মানুষের মধ্যে যে শোক, যে গভীর শ্রদ্ধা তার প্রতি আমরা দেখেছি, সেটি অনন্য এবং তার এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখবার জন্য আমাদের সকলের অগ্রবর্তী হতে হবে। বাংলাদেশ হঠাৎ করে আসে নাই, দীর্ঘ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে, এবং এটাকে এগিয়ে নিতে গেলে এ ধরনের মানুষ তারা যে তাদের জীবনকে উৎসর্গ করে গণতন্ত্র, প্রগতিশীলতা, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, এটাকেই আসলে বিবেচনা করা দরকার এবং ওই ধারায় এগিয়ে যাওয়া দরকার। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা অনুযায়ী সকল জিম্মিকে মুক্তি দেওয়ার পাশাপাশি নিরস্ত্রীকরণের প্রস্তাবেও রাজি হয়েছে হামাস। তবে তার আগে গাজায় ইসরায়েলের দখলদারি অভিযান বন্ধ করতে হবে বলে জানায় সংগঠনটি। আর হামাসের জিম্মি মুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান জানান ট্রাম্প। এরপরে গাজায় হামলা বন্ধে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধ বন্ধে প্রথম ধাপের পদক্ষেপ বাস্তবায়নে প্রস্তুতির কথা জানিয়েছে তেল আবিব। জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরব রাষ্ট্রসহ ইউরোপীয় নেতারা। ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি মাদক বহনকারী একটি জাহাজে প্রাণঘাতী অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এই অভিযানে নিহত হয়েছে 4 মাদক চোরাচালানকারী। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে এই তথ্য জানান তিনি। ভিডিওতে দেখা যায় অভিযানের সময় নৌকাটি পুড়ে যায়। হেগসেথ দাবি করেন নিহত সবাই মাদক সন্ত্রাসী এবং এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো জার্মানির আকাশসীমায় সন্দেহজনক ড্রোন উঠতে দেখা যাওয়ায় আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে মিউনিখ বিমানবন্দর। বিমানবন্দর পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, মিউনিখ বিমানবন্দরের 2টি রানওয়েই বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার জার্মানির আকাশসীমায় সন্দেহজনক ড্রোনের উপস্থিতি দেখা যায়। এতে ফ্লাইট বাতিলের পাশাপাশি বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পুনরায় ফ্লাইট চালুর কয়েক ঘন্টা পর আবারও সন্দেহজনক ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা যায় জার্মানির আকাশসীমায়। এবারে নারী ওয়ানডে বিশ্বকাপ প্রসঙ্গ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসায় ম্যাচ শুরু বিকেল 3:30টায়। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সে নিউজিল্যান্ডকে হারায় অজি নারীরা। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপের আসর শুরু করেছে দ্বিতীয় আয়োজক দেশ শ্রীলঙ্কা। এদিকে 2019 সালের পর কখনোই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেনি লঙ্কান নারীরা, তাই ম্যাচটি তাদের জন্য কঠিনই হতে যাচ্ছে। আসরটিতে নিজেদের শক্ত অবস্থানে রাখতে এই ম্যাচে জয় পাওয়া স্বাগতিকদের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করায় অনেকটা নির্ভর থাকবে অস্ট্রেলিয়া। তাছাড়া ম্যাচটিতে স্বভাবতই ফেভারিট হিসেবে নামবে সর্বোচ্চ 7 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অক্টোবরের ফিফা উইন্ডোতে 2টি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটির জন্য লিওনেল মেসিকে অধিনায়ক করে 28 সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন 3 নতুন মুখ মার্কোস সেনেসি, লাউতারো রিভারো এবং আনিবাল মোরেনো।
দলে ফিরেছেন লাউতারো মার্টিনেজ ও নিকো পাজ। মেসি আলভারেজদের সাথে ফরওয়ার্ড লাইনে দায়িত্ব সামলাতে দেখা যাবে এই দুজনকে। মেজর লিগ সকারে খেলা রদ্রিগো দি পলও আছেন দলে। লিগ 1 থেকে গোলরক্ষক জিরোনিমো রুলি, লিওনার্দো বালের্দির সাথে বরাবরের মতো দলে রয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো। যুক্তরাষ্ট্রের মায়ামিতে 10 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর শিকাগোতে 13 অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবেন মেসিরা। আবারও চোটে স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। জাতীয় দলের জার্সিতে খেলতে পারবেন না 2026 বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী 2 ম্যাচ। মিস করতে পারেন বার্সার হয়ে এই বছরের প্রথম এল ক্লাসিকো। জর্জিয়া ও বুলগেরিয়ায় বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটির জন্য লামিনকে রেখেই 26 সদস্যের দল ঘোষণা করেছিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। এর কয়েক ঘন্টার মধ্যেই আসে তার চোটের খবর। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচে আবারও ফিরে আসে কুচকির পুরনো চোট। একই চোটে মৌসুমের শুরুতে 3 সপ্তাহ মাঠের বাইরে ছিলেন 18 বছর বয়সী এই ফরওয়ার্ড। এরপর চোট কাটিয়ে বার্সার স্কোয়াডে ফিরলেও স্থায়ী হয়েছিলেন কেবল 2 ম্যাচ। চোট কাটিয়ে দলে ফিরতে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে লা লিগার ক্লাব বার্সেলোনা। রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচ শুরু রাত 1টায়। ইংলিশ প্রিমিয়ার লিগে নামছে লিডস, টটেনহ্যাম, আর্সেনাল, ওয়েস্ট হ্যাম, ম্যানচেস্টার ইউনাইটেড ও সান্ডারল্যান্ড। রাত 10:30টায় চেলসি খেলবে লিভারপুলের বিপক্ষে। অন্যদিকে ইতালিয়ান সিরিয়ায় ইন্টার মিলান মাঠে নামবে ক্রেমোনেজের বিপক্ষে। আরেক ম্যাচে আতালান্তার প্রতিপক্ষ কোমো। জার্মান বুন্দেসলিগায় রাত 7:30টায় উইনিয়ন বার্লিনের বিপক্ষে নামবে বায়ার লেভারকুজেন। একই সময় আরেক ডর্টমুন্ড খেলবে লেইপজিগের বিপক্ষে। রাত 10:30টায় ফ্রাঙ্কফুর্টের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।